আপনাদের সঙ্গে রয়েছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আজকে আমরা এই যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, যদি বলি যে জানুয়ারি থেকে 3 ধাপে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে আজকে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। আজকের আমাদের এই যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি, বিদ্যুতের যে এই যে দাম বাড়ছে একের পর এক, এতে তো জনমনে বা জনগণের অনেকটা দুর্ভোগ বাড়ছে। এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। 12 জানুয়ারি ভোক্তা পর্যায়ে বিদ্যুতের খুচরা দাম গড়ে প্রতি ইউনিটে 5% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারপর দেখা যায় যে গত 31 জানুয়ারি সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে 8% এবং গ্রাহক পর্যায়ে 5% বাড়ানো হয়েছে। তারপরে এখন যেটা আমরা দেখছি যে খুচরা পর্যায়ে 5% বিদ্যুতের দাম আবার বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে এই নিয়ে গত জানুয়ারি থেকে 3 দফায় 15.71% দাম বাড়ানো হয়েছে। একদম সাধারণ মানুষের হয়ে যদি আমি কথা বলি, যখন এই দামটা বাড়ানো হয় একের পর এক, তখন কি ভোক্তার কিংবা আমি যদি বলি জনসাধারণের উপরে কতটা প্রভাব পড়তে পারে, এটা কি একটু বিবেচনায় নিয়েই তারা এই কাজটা করে, বা এই যে দাম বাড়ানোর মতো যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়? আমি শুরু থেকে বলি যে দাম বাড়ানোর বিষয়টি আসছে কোত্থেকে। জি, যদি জাতিসংঘের সনদের কথা আপনি বিবেচনা করেন একজন ভোক্তার, তাহলে বিদ্যুৎ যে কেনে বা বিদ্যুৎ সেবা যে ক্রয় করে, জি, তার অধিকার রয়ে গেছে যে সে যে দাম দিয়ে কিনছে এবং যে সেবা নিচ্ছে তার পরিমাণ, তার মান এবং তার দাম যথাযথ কিনা, যৌক্তিক কিনা, সঠিক কিনা, এটা যাচাই বাছাই করে নেওয়ার অধিকার তার রয়ে গেছে এবং রাষ্ট্র আইন দ্বারা সে অধিকার নিশ্চিত করবে। তার মধ্যে আপনার দুটো আইন এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। একটা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, যার আওতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছে, তারা এখন ইনঅ্যাক্টমেন্টে আছে। দ্বিতীয়ত হচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন, তার দায়িত্বটা আরেকটু স্পেসিফিক। আমি তার পাশাপাশি বলবো প্রতিযোগিতা আইন, যে যাতে করে ন্যায্য দাম প্রাপ্তিতে কোনো রকম কোনো ব্যবসায়ী একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে বাজারকে নিজের নিয়ন্ত্রণে না রাখতে পারে, তার জন্য কাজ করছে প্রতিযোগিতা কমিশন। প্রতিযোগিতা কমিশনের কাজই হচ্ছে যে প্রতিযোগিতার আওতায় বাণিজ্য ব্যবস্থাটাকে আনা এবং সেই প্রতিযোগিতা, সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য তাকে ক্ষমতায়ন করা। এরা সবাই কিন্তু রেগুলেটরি বডি, স্বাধীন এবং নিরপেক্ষভাবে তারা কাজ করবে এবং এই আইনের আওতায় ভোক্তার অধিকার সংরক্ষণ হবে। এবার আসেন স্পেসিফিক এনার্জির ক্ষেত্রে যদি বলি, তাহলে এনার্জি রেগুলেটরি কমিশনের কাজই হচ্ছে এনার্জি সেক্টরের প্রতিযোগিতা নিশ্চিত করা। এখন এই প্রতিযোগিতা সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত হতে হলে আপনাকে কি করতে হবে? ওটিএম পদ্ধতিতে পারচেজ এনশিওর করতে হবে, অর্থাৎ ওপেন টেন্ডারে। সেই ওপেন টেন্ডারটা রহিত করে দেওয়া হলো 2010 সালে। বলা হলো যে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বিশেষ বিধানের আওতায় এই ওপেন টেন্ডারটা রহিত হয়ে গেল, অর্থাৎ আনসলিসিটেড, বিনা প্রতিযোগিতায় কাজকর্ম করা, ক্রয় বিক্রয় এগুলো করার ক্ষমতা সরকার নিয়ে নিল, অর্থাৎ জ্বালানি ও বিদ্যুৎ বিভাগ নিয়ে নেওয়ার অর্থ হচ্ছে তাহলে রেগুলেটরি কমিশন এবং প্রতিযোগিতা কমিশন এবং আপনার ভোক্তা অধিকার সুরক্ষা আইনে যে বিষয়গুলোকে স্পষ্ট করে দিল, সেই ব্যাপারটি কিন্তু রহিত হয়ে গেল। রহিত হয়ে যাওয়ার কারণে কি হলো? বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে বিদ্যুৎ প্ল্যান্ট বসানো হলো, বিদ্যুৎ আপনার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলো, সঞ্চালন লাইন নির্মাণ করা হলো, বিতরণ লাইন নির্মাণ করা হলো, এ সমস্ত জায়গাতে যেমন খুশি তেমন ঠিকাদার নিয়োগ করা হলো, বিনিয়োগকারী আনা হলো, যেমন খুশি তেমন শর্তে, তেমন ব্যয়ে, তেমন মুনাফায় আপনি এই সমস্ত উন্নয়ন করলেন। এবং সেখানে যদি বলা যায় যে বিআরসির স্ট্যান্ডার্ড কত বিদ্যুৎ উৎপাদনে, মুনাফা কত, আপনি বিনিয়োগকারী, আপনি পুঁজি সংগ্রহ করেছেন, আপনি ঋণ সংগ্রহ করেছেন, সব কিছু করেছেন, আপনি এই কাজটা করেছেন, তাহলে আপনার যা ব্যয় হলো তার উপরে, মোটের উপরে আপনি মুনাফা কত পাবেন। তো তাদের একটা নির্দিষ্ট মানদণ্ড সে হিসাব করা, তাতে দেখা যাচ্ছে যে 2022 সালে 5.something। তো এইরকম একটা মুনাফা পেতে পারে সে, এটা হচ্ছে বিআরসির স্ট্যান্ডার্ড। কিন্তু সেখানে রামপালকে আপনি দিলেন 18%। তাহলে এই 18%
এখন বলা আছে যে ন্যায্য যৌক্তিক ব্যয় অপেক্ষা যদি বেশি ব্যয় দেখানো হয় এবং সেই ব্যয় যদি ভোক্তার কাছ থেকে আদায় করা হয়, তাহলে সেটা প্রিডেটরি কস্ট হিসেবে চিহ্নিত হবে। সেই প্রাইসটা প্রিডেটরি প্রাইস হবে, অর্থাৎ সেটা লুণ্ঠনমূলক হবে। তার মানে তাহলে আমি আইন প্রবর্তন করে ভোক্তাদের কাছ থেকে, বিদ্যুৎ এবং জ্বালানি ভোক্তাদের কাছ থেকে আমি লুণ্ঠনের আইনি প্রক্রিয়ায় লুণ্ঠন প্রবর্তন করলাম। সরকার এই কাজটা করলো। আইন বিভাগের দ্বারা যে সমস্ত প্রচলিত এক্সিস্টিং আইন রয়ে গেছে, সেই আইনকে একটা আইন দিয়ে খর্ব করে ফেললাম। এবং তারপরে বিআরসি সেই সব আইন মেনে শুধুমাত্র আলাপ আলোচনা করা, যে আমরা ধরে দিচ্ছি যে এই জায়গায় এই আছে, এই জায়গায় সেই আছে, কিন্তু বিআরসি সেগুলোকে আমলে নিয়ে প্রাইস নির্ধারণ করতে পারছে না। সে আলোচনা সমালোচনা মিডিয়ায় এসছে, আপনারাও প্রচার করেছেন, আমরাও বলেছি। এবং ফাইনালি যে পাইকারি বিদ্যুতের দাম নির্ধারণ হলো, সেখানে আমরা সুস্পষ্টভাবে দেখিয়ে দিলাম যে প্রায় 30,000 কোটি টাকার উপরে এখানে লুণ্ঠনমূলক ব্যয় প্রতিযোগিতা কমিশনের আইনের 15-16 ধারা মতে এটা আমরা দাবি করছি যে এই পরিমাণ ব্যয় লুণ্ঠনমূলক ব্যয় যোগ হয়ে আছে। সুতরাং এই লুণ্ঠনমূলক ব্যয় যদি সমন্বয় করা হয়, তাহলে সরকারেরও ভর্তুকি দেওয়া লাগে না, আমাদেরও মূল্য বৃদ্ধি করা লাগে না। তারপরে তো তেলের দাম কিভাবে নির্ধারণ করে নিয়ে আসতেছে, সেই তেলের দামের ভিত্তিতে বিদ্যুতের দাম নির্ধারণ হয়েছে, সেখানেও আমরা আপত্তি তুলেছি যে তেলের দাম নির্ধারণ করার এখতিয়ার হচ্ছে বিআরসির। বিআরসি গণশুনানিতে আসুক, তারপরে আমরা দেখি যে তারা যে দাম দাবি করছে সেই দাম যৌক্তিক কেনা। এইবার আসেন, গ্যাসের দাম দাবি করা হলো, আপনাদের মনে আছে 114%, পরে দেখা গেল যে সেটা অ্যারাউন্ড 60% কম বেশি, তার মানে ডাবলের বেশি। 2008 সালের কথা যদি আপনি ভাবেন, প্রথম গ্যাসের দাম যখন নির্ধারণ করার প্রস্তাব নিয়ে আসে, তখন তারা 68% মূল্য বৃদ্ধির প্রস্তাব নিয়ে এসেছিল। শুনানির পরে দেখা গেল যে তাদের কোনো ঘাটতি নেই, মূল্য সমন্বয় করার কোনো প্রশ্নই ওঠে না, ভর্তুকিও লাগবে না, মূল্য বৃদ্ধিও করা লাগবে না, তাদের 140 কোটি টাকা সারপ্লাস ছিল। এইবার আসেন, প্রতিটা খাতে প্রচুর পরিমাণে অর্থ জমা ছিল, সঞ্চালনে বলেন, বিতরণে বলেন, বিদ্যুতে বলেন, আপনার গ্যাসে বলেন। এখন তেলে কত সঞ্চয় ছিল কোম্পানিগুলো, সেটা কিন্তু আমরা জানতে পারলাম না, যেহেতু শুনানি হলো না। সরকার কিছুদিন আগে ডেভেলপমেন্ট প্রজেক্টে অর্থায়নের জন্য এই সমস্ত কোম্পানিগুলো থেকে টাকা আইন করে সেই টাকা নিয়ে গেল সরকার, যে এটা সরকারের টাকা, সরকার নিয়ে গেল। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে সেই অর্থ লুণ্ঠনমূলক অর্থ আইনের ভাষায়, তাহলে ওই অর্থের উপর তো সরকারের দাবি থাকতে পারে না। সরকার বাজেয়াপ্ত করে নিতে পারে, যে লুণ্ঠন করে নিয়ে আসছে, টাকা বাজেয়াপ্ত করে নিলাম, কিন্তু সেই টাকা তারা তো বৈধভাবে আয় করেনি, তারা ফন্দি ফিকির করে আয় করেছে। পেট্রোবাংলার কাছে আইওসি গ্যাসের উপরে শুল্ক ভ্যাট মুক্ত ছিল, সেই আইওসি গ্যাসের উপরে পেট্রোবাংলা শুল্ক ভ্যাট নিয়েছে এবং দীর্ঘ প্রায় 1993 সাল থেকে 2018 সাল পর্যন্ত অব্যাহতভাবে মানুষের কাছ থেকে এই টাকা তারা নিয়েছে। তার মানে প্রায় 70,000 কোটি টাকা। সেই 70,000 কোটি টাকার বিবাদটা হাইকোর্টে নিষ্পত্তি অপেক্ষায় আছে, কনজিউমার্স অ্যাসোসিয়েশন মামলা করেছে। তাহলে এই টাকা তারা নিল, এনবিআর বলল যে তুমি সরকারের নামে টাকা নিচ্ছ, কিন্তু সরকার এইটা মুক্ত করেছে, এটা তো সরকার এই নামে তো সরকার কোনো টাকা নেয় না, অথচ তুমি এই নামে টাকা নিয়ে তুমি নিজে এটা আত্মসাৎ করছো। তাহলে তার কাছ থেকে সে সেই টাকা আদায় করার জন্য করেছে, কিছু বকেয়া আছে, ইত্যাদি ইত্যাদি। এখন আসেন, আদানি এরকমভাবে অনেক ধরনের মুনাফা নিয়েছে, মুনাফা যোগ করে প্রাইসিং করেছে, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের মওকুফ আছে। তাহলে সেই টাকাটা ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রাপ্য, আদানির তো প্রাপ্য না। তাহলে আদানি প্রাইসিং করার সময় এই ধরনের পয়সা যোগ করে যে মূল্য নির্ধারণ করেছে, সেই মূল্য তো প্রিডিটরি প্রাইসিং হয়ে গেছে। আচ্ছা, আদানির সঙ্গে যে ক্রয় সংক্রান্ত একটা চুক্তির কথা বলা হচ্ছে, সেটি কতটা প্রভাব ফেলবে? সেটা তো প্রভাব ফেলবে, তার বিদ্যুৎ আসতেছে এবং সেই সব প্রভাবকে সামনে রেখেই তো এরকম ধারাবাহিকভাবে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। আজকের পেপারে আপনি দেখেছেন, যেটা এখনো সমন্বয় হয়নি, হবে, সেখানে দেখা যাচ্ছে যে কাজ ইয়েতে আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ, ভেড়ামারা যে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আপনার পাকশিতে, সেখানে দেখা যাচ্ছে যে তারা কাজ দিনের পর দিন পিছাচ্ছে। তো কাজ পিছায় কন্ট্রাক্টরের কারণে, কন্ট্রাক্টরের পেনাল্টি হয়, কিন্তু
যার কাজ করতে এসছে তার পেনাল্টি হয় সেটা তো কখনো শুনিনি। জি স্যার, স্যার আমরা বাকিটা শুনবো আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এসে আমরা তারপরে এই বিষয়টা আলোচনা চালিয়ে যাব। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি হ্যাপেনিং পয়েন্ট থেকে, আমাদের সঙ্গে থাকুন, আমরা আবারও ফিরে আসছি। দর্শক, আমরা আলোচনায় ছিলাম, কথা বলছিলাম এই যে বিদ্যুতের বাড়তি দাম। আমাদের সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম। স্যার, আপনার সঙ্গে যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছিলাম, এই যে যারা কাজ ডিলে করে তাদের কিন্তু কোনো পেনাল্টি হয় না, পেনাল্টি হয় যারা কাজ করাচ্ছেন, এইটি নিয়ে আপনি কথা বলছিলেন। আমি শুরু করেছিলাম, আমি রামপাল কি বলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলছিলাম। অলরেডি আজকের নিউজে দেখতে পাচ্ছেন যে প্রায় ৭০-৭২ হাজার কোটি টাকা চলে গেছে, মানে আপনার সরকার পেনাল্টি অর্থাৎ জরিমানা দিয়েছে কাজ ডিলে হওয়ার কারণে। তো কাজ আবার ৩১,০০০ কোটি টাকা বকেয়া রয়ে গেছে, অর্থাৎ ১,০৯,০০০ কোটি টাকা আপনার পেনাল্টি দিতে হবে। তো সেই পেনাল্টিটা যোগ হবে কোথায়? অর্থাৎ ওই বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ কেনা হবে সেই বিদ্যুৎ কেনার দামে সমন্বয় হবে। সমন্বয় হলে ওই বিদ্যুৎ আবার কি হবে, সব বিদ্যুতের সঙ্গে ব্লেন্ডিং হবে। ব্লেন্ডিং হয়ে আমার আপনার কাছে যে বিদ্যুৎ আসবে, যেখানে আমাদের গোড়ায় সমস্যা, সেটার কোনো সমাধান সেই জায়গাটা কিন্তু কোনো কারণে আমরা হাত দিচ্ছি না। আর এই বিদ্যুতের দাম যত বাড়ছে তত বেশি মুনাফা বাড়ছে, তত বেশি সরকারের রাজস্ব বাড়ছে, ভ্যাট বাড়ছে, ট্যাক্স বাড়ছে। আপনি বাণিজ্য মন্ত্রণালয়ের দিকে তাকান, কোনো পণ্যের দাম যখন বৃদ্ধি পায় সরকার ভ্যাট কমায় মূল্য নিয়ন্ত্রণে রাখে, মানুষের কাছে সহনীয় রাখে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করে। কিন্তু বিদ্যুৎ মন্ত্রণালয় সেই চেষ্টা কখনোই করেনি, বরঞ্চ তারা বেশি বেশি মুনাফা নিয়েছে কোম্পানিগুলোর কাছ থেকে। কোম্পানিগুলোকে এত ঘাটতি হচ্ছে, সরকার বলছে আমার ভর্তুকি দিতে পারছি না, মানুষের মূল্য বৃদ্ধি হচ্ছে, কিন্তু কোম্পানিগুলো লাভ হচ্ছে। যত দাম বাড়ছে কোম্পানিগুলো লাভ হচ্ছে, সরকার উল্টা দিক দিয়ে সেখান থেকে ডিভিডেন্ড নিচ্ছে। এটা একটা ভয়ঙ্কর রকমের, সাংঘাতিক রকমের কনফ্লিক্টিং নয়? এই কনফ্লিক্টটি কিন্তু আইন পারমিট করতে পারে না। এখন আসেন মূল্যহার নির্ধারণের ব্যাপারটি। মূল্যহার যখন নির্ধারণ হয়েছে, এই নির্ধারণ প্রক্রিয়ায় মূলত ভোক্তাদের পার্টিসিপেশন ইনশিওর করা হয়েছে, ইভেন ভোক্তাদের অংশগ্রহণ, ক্ষমতায়ন ইনশিওর করা হয়েছে। এখানে যদি কোনো ইনজাস্টিস হয়, লফুলি যদি সেটা আইডেন্টিফাইড হয়, ভোক্তা আদালতে গেলে প্রতিকার পেতে পারে। সেটা মানে আপনার রেগুলেটরি কমিশনের বিআরসির অনেক আদেশ চ্যালেঞ্জ হয়েছে এবং সেই আদেশ বাতিল হয়েছে, স্থগিত হয়েছে আদালতে, এসব ব্যাপার প্রমাণিত হয়েছে। এবং ম্যান্ডেটরি আদেশ দিয়েছে, বাধ্য করেছে, না মানলে তার বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট হয়েছে। এসবগুলো তার মানে ভোক্তা এম্পাওয়ার্ড। তাহলে সেই প্রশ্নে যদি আমরা আসি যে মূল্য নির্ধারণের ক্ষমতা বিআরসির পাশাপাশি সরকারকে আইন সংশোধন করে সরকার পেল, তাহলে বিআরসি যে প্রক্রিয়ায় মূল্য নির্ধারণ করেছে সেই প্রক্রিয়া বাদ দেওয়ার ক্ষমতা তো পেল না। ওই আইন তো সেই প্রক্রিয়া বাদ দেওয়ার ক্ষমতা দেয়নি, এবং স্পষ্ট আইনে এখন উল্লেখ আছে, ওই ধারা অক্ষত আছে, বলবৎ আছে, যে মূল্যহার নির্ধারণ হবে প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, এবং সেই প্রবিধান নির্ধারণ করবে বিআরসি সরকারের সঙ্গে পরামর্শ করে। প্রবিধান নির্ধারণ করা আছে, পদ্ধতি নির্ধারণ করা আছে, সেই পদ্ধতি অনুযায়ী বিআরসি যাবৎ মূল্যহার নির্ধারণ করে আসছে। এখন সরকার করছে, সরকার সেই পদ্ধতি বাদ দেবে কি করে? সরকার পদ্ধতিতে যাচ্ছে না, তার মানে সরকার ভয়ঙ্কর রকমের আইন লঙ্ঘন, সমস্যারও তো একটা সৃষ্টি, একটা সমস্যা। কারণ আপনি তো জবাব দিয়ে তার বিআরসি যা কিছু তাই করতে পারতো না। তাদের গণশুনানি ছিল, জনগণের একটা মতামত ছিল, সবকিছু মূল্যায়ন করে তারা আবার একটু এদিক ওদিক হলে আদালতে তাদেরকে নিয়ে যাওয়া হতো, ভোক্তারা তাদের আদালতে নিয়ে যেত। তার মানে তারা বড় ধরনের একটা চাপের মধ্যে ছিল, যে চাপের মধ্যে থাকার কারণে তারা সঠিক থাকতে বাধ্য হতো। সেই চাপটা তো বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের ক্ষেত্রে সেই চাপ মুক্ত হয়ে গেছে। তার মানে তারা বেপরোয়া হয়ে যা খুশি তাই করতেছে এবং আগামীতে তা অব্যাহত থাকবে। সেটাও একটা আশঙ্কার একটা অবশ্যই আশঙ্কা দেখা। এখন আপনি বলছেন মূল্য বৃদ্ধির ব্যাপারটি 5%। এই মূল্য বৃদ্ধির জায়গাটা আমি যেসব বর্ণনা করলাম, এবার আসেন 14,000 কোটি টাকার একটা বরাদ্দ আছে আপনার যতদূর সম্ভব চীনা ঠিকাদার দ্বারা, সেটাও আনসলিসিটেড ওয়ার্ক, ট্রান্সমিশন লাইন পরিবর্তনের ব্যাপার। তো ট্রান্সমিশন লাইন পরিবর্তন করা বা তার উন্নয়ন করা বা তার রিনোভেট করা,
এই কাজটা, এই পরিকল্পনাটা কারা করলো? মাঠ লেভেলে যে সমস্ত ইঞ্জিনিয়াররা আছে তাদের কাছ থেকে কি ইনপুট নেওয়া হয়েছে? নেয়নি। এখানকার বিশেষজ্ঞ পর্যায়ের কি কোনো ইনপুট নেওয়া হয়েছে? নেয়নি। আপনি যেমন মাস্টার প্ল্যান তৈরি করেছেন জায়গা দিয়ে, ওই রকম কোনো এক জায়গা থেকে অদৃশ্য, এটাকে বলতে পারেন ওই হিসেবে জ্বালানি বিভাগ বা বিদ্যুৎ বিভাগের এরকম সব ডকুমেন্ট আসে এবং এগুলো ব্রিফ কেসে আসে। তারা যেভাবে যা করতে বলে সেভাবেই এই বিদ্যুৎ আর জ্বালানি বিভাগ করে এবং তারা 2000 বোধহয় 16 সালে কি 15 সালের দিকে ওয়ার্ক অর্ডার নিয়ে রেখেছে। তারা কমার্শিয়াল লোন নিয়ে এসছে 6%, এটা শোনা যাচ্ছে, এবং তাদের মুনাফা কত দেওয়া হচ্ছে, কি করা হচ্ছে আমরা কিছুই জানি না। সেই পয়সা খরচ করে সঞ্চালন লাইন উন্নয়ন করবে এবং সেই সঞ্চালন লাইনে বিদ্যুৎ আসবে, আর সঞ্চালন ব্যয় এখন ভোক্তাদের কত দিতে হবে। স্পষ্ট বলা আছে যে প্রতিটা প্ল্যান, উন্নয়ন প্ল্যান বিআরসির কাছে আসতে হবে, বিআরসির অনুমোদন নিতে হবে। আর বিআরসির একা একা অনুমোদন দেওয়ার ক্ষমতা নেই, বিআরসি কে পাবলিক হিয়ারিং করতে হবে, তাদেরকে উন্মুক্ত সভা করতে হবে, সেখানে ভোক্তা প্রতিনিধিদের মতামত নিতে হবে এবং তাদের বক্তব্য সেখানে সম্পৃক্ত হতে হবে। এই বিষয়টি নিয়ে আপনি আমাদেরকে ক্লিয়ার করছিলেন। আরেকটি বিষয় জানতে চাইবো যে পরিকল্পনা প্রতিমন্ত্রী আমাদেরকে যেটি জানিয়েছেন সংবাদ মাধ্যমে, বাজেট ঘাটতি কমাতেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলছেন যে এই খাতে দুর্নীতির কারণে হওয়া ঘাটতি মেটাতে সরকার দেখা যাচ্ছে বারবার বিদ্যুতের দাম বাড়িয়েছে বা বাড়াচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনার একান্ত ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমার লেখাপড়ার মতামত, আমার মতামত তো রাজনৈতিক জায়গা থেকে না বা সরকারের সমর্থন বা সমালোচনার জায়গা থেকেও নয়। প্রতিমন্ত্রী যে কথা বলছেন বাজেট ঘাটতি কি কারণে হয়েছে? বাজেট ঘাটতি এখন তো লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট ঘাটতি, সেটা তো বিদ্যুতের কারণে বা জ্বালানির মূল্য বৃদ্ধি না করার কারণে বা এ খাতে ঘাটতির কারণে বাজেট ঘাটতি হয়েছে তো তা নাই। তাহলে বাজেট ঘাটতি এখন বাজেট ঘাটতির দায়িত্ব শুধু বিদ্যুৎ এবং জ্বালানির উপরে চাপালে চলবে না। সুতরাং পরিকল্পনা মন্ত্রী বিষয়টিকে যেভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে, আমরা সে কথাকে সমর্থন করছি। বিষয়টি যেটা আসছে যে দুর্নীতির বিষয় যেভাবে বলা হয়েছে, আমি এ ব্যাপারে স্পেসিফিক কিছু বলতে চাচ্ছি না, কারণ ওনারা রাজনীতির জায়গা থেকে যেভাবে বিশ্লেষণ করছে, ওনাদেরকে সেটা তাদের জায়গা থেকে সেগুলো তারা করবে। তারা জনগণের জন্য রাজনীতি করে বা রাজনীতির জায়গা থেকে তাদের সরকার বিরোধী দল, তাদের কথা হবে। কিন্তু আমরা হিসাব করে দেখেছি যে কথাগুলো আপনাকে আগে বললাম, প্রেডেটরি কস্ট, আইনের জায়গা থেকে যা মূল্য তার থেকে বেশি মূল্য নেওয়া যাবে না, যা মূল্য আছে তার সঙ্গে মুনাফা যোগ হবে এবং মূল্যহার নির্ধারণ করার পদ্ধতি আছে। সেই সমস্ত পদ্ধতিগুলোর জায়গায় যদি ব্যত্যয় ঘটানো হয়, তাহলে তাতে যে ব্যত্যয় ঘটিয়ে যে পয়সা আয় করা হবে বা যে পয়সা ভোক্তার কাছ থেকে নেওয়া হবে তা লুণ্ঠন হবে। এই কথাটা স্পষ্টভাবে আইনের ভাষায় আমি বললাম। আচ্ছা, ঠিক আছে। আমাদের যে বিদ্যুতের চাহিদা, বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ, এই বিষয়গুলোর মধ্যে সমন্বয় কি ঠিকভাবে হচ্ছে? বা যদি বলি এই সাইটগুলোর ক্ষেত্রে যে সব টেকনিক্যাল নির্দেশনা অনুসরণ করা দরকার, বাংলাদেশে কি সেগুলো অনুসরণ করা মেনে চলা হয়? এখানে আসেন দুটো জিনিস, যে দুটা সবচেয়ে বড় গ্রিড বিপর্যয় হয়েছে। জি, একটা গ্রিড বিপর্যয় হয়েছিল ভেড়ামারা পাওয়ার স্টেশনকে কেন্দ্রিক, আর একটা গ্রিড বিপর্যয় কিছুদিন আগে হয়েছে। বিদ্যুৎ বিভাগ এই দুটো, আর তারপরে যদি আমি আরেকটা জিনিস বলি যে ডিস্ট্রিবিউশন পর্যায়ে ভুতুড়ে বিল আসছে করোনার সময়, 3 মাসে বিল করতে বলা হয়েছে অনুমানের ভিত্তিতে, পরে মিটারের ভিত্তিতে হাইকোর্ট নির্দেশ দেশে সমন্বয় করতে, মামলাটা হাইকোর্টে আছে। আমি এই 3টা ঘটনা দিয়েই বলি। প্রথমত কথা হচ্ছে যে বিদ্যুতের বিল যে তারা করেছে এস্টিমেটেড ওয়েতে, সেটা একমাত্র দেশকো ছাড়া যথাযথভাবে আদালতে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে পারেনি। ইভেন তারা ওই সময় ডিপিডিসি যেভাবে বিদ্যুৎ 20% বাড়ানোর নির্দেশ দিয়ে আদায় করেছে, তারা সেগুলো কাউন্সিল করেছে এবং তাদের হিসাবে প্রচণ্ড রকমের আদালতে দাখিলকৃত হিসাবে অস্বচ্ছতা পাওয়া গেছে এবং সেগুলো পরবর্তী পর্যায়ে বিচারিক প্রক্রিয়ায় কি হবে সেটা পরের কথা। কিন্তু আপনি যেটা জিজ্ঞেস জানতে চেয়েছেন যে জ্বালানি বিভাগ একদল এডিশনাল সেক্রেটারিকে দিয়ে মাঠে নামিয়েছিল, তারা সেখানে অনেক কিছুই কথা বলেছে, অবহেলা দেখেছে, অমুক দেখেছে, তমুক দেখেছে, কিন্তু বিদ্যুৎ কতখানি বিলের অসঙ্গতি ঘটেছে, তার জন্য ভোক্তা কি পরিমাণ
টাকা কোন কোম্পানি থেকে কত বেশি কম বেশি নেওয়া হয়েছে তারা কিন্তু সেটা আইডেন্টিফাই করতে পারেনি এবং করিনি। তার মানে কি, তাদের অদক্ষতা, তাদের অক্ষমতা এবং তাদের কারিগরি সক্ষমতার অভাবের এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। তাহলে যাদের যে ক্ষমতাটা নেই, যারা যে ব্যাপারে অজ্ঞ এবং অশিক্ষিত, তারা সেই দায়িত্ব নেয় কি করে, এবং তাদের সেই দায়িত্ব পালন করতে যে তারা যে ব্যর্থ এবং বিপত্তি ঘটায়, তার খেসারত আলটিমেটলি মূল্য বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। এটা একটা বিষয়। দ্বিতীয়টি বিষয় হচ্ছে আপনার সঞ্চালন লাইন ব্যবহার করতে হলে গ্রিড লাইন যেটা বলা হয়, একটা বাংলাদেশে 2018 সালে একটা গ্রিড কোড তৈরি করা হয়েছে। এই গ্রিড কোড অনুযায়ী এনএলডিসির আওতায়, অর্থাৎ ন্যাশনাল লোড ডিসপার্স সেন্টারের আওতায় সমস্ত জেনারেটরগুলো আসতে হবে। 30% জেনারেটর এই এনএলডিসির আওতায় আসেনি, এনএলডিসির কোড মানে না। তাহলে তাদের ত্রুটি এবং তাদের বিচ্যুতির কারণেই যে এই যে বিদ্যুৎ বিভ্রাট ঘটছে, এবং আবুল খায়ের মতো যারা 230 ভোল্টে বিদ্যুৎ নেয় তারাও গ্রিড কোড মানে না। তারা যেভাবে এই যে অবস্থাগুলো তৈরি করে এবং সেগুলোকে তারা নিয়ন্ত্রণের বাইরে থেকে যায়, তাদের উপরে কোনো রেগুলেশন কাজ করে না, তাহলে আপনি ডিস্ট্রিবিউশন সঞ্চালন লাইন উন্নীত করা মানেই তো লাইন বেশি বেশি তৈরি করা নয়, ক্ষমতা বেশি বেশি বাড়ানো নয়। জি স্যার, আমরা আসলে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনা। আমরা আরেকদিন আপনার সঙ্গে বসবো, এই বিষয়টি নিয়ে কথা বলবো আরো সামগ্রিকভাবে। যেটি আপনি বুঝাতে চেয়েছেন, অব্যবস্থাপনা দূর করে এবং নিয়ন্ত্রণ করার মাধ্যমে হয়তো বা আমাদের এই সংকট থেকে বা জনদুর্ভোগ থেকে আমরা হয়তো উত্তরণ করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আপনি যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ। জি দর্শক, আমরা কথা বলছিলাম বিদ্যুতের বাড়তি দাম নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে উপস্থিত ছিলেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম। আগামীকালকে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব হ্যাপেনিং পয়েন্টে। ততক্ষণ পর্যন্ত এটিএন নিউজের সঙ্গেই থাকুন।